নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে কালো শাড়ি পরে প্রতিবাদ মিছিল জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির। ছাত্রদের মধ্যে গৃহপালিত পশু ও বন্যপ্রাণ নিয়ে এক সচেতনতামূলক শিবির 14 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে। আজ মহাত্মা গান্ধীর তিরোধান দিবস। সেই উপলক্ষে শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই দিনটি উদযাপন করা হয়। আজ মহাত্মা গান্ধীর তিরোধান দিবস। সেই উপলক্ষে গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। উদযাপন করেন শহর ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা। মাল্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট কংগ্রেস নেতা অমিত ভট্টাচার্য, অমলান মুন্সি, নির্মল ঘোষ দস্তিদার সহ অন্যান্যরা। এদিন দুপুরে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করার পর এই দিনটির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়। 1948 সালের 30 অক্টোবর জাতির জনক গান্ধীজিকে সংঘ পরিবারের সদস্য নাথুরাম গডসে খুন করেছিলেন 5টা বুলেট বিদ্ধ করে। সাম্প্রদায়িক সম্প্রীতি, অহিংসা, সত্যের জন্য সারা জীবন লড়াই করে গেছেন। যিনি খুন করলেন তিনি বারবারই বলছিলেন এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হবে। গান্ধীজি সকলকে মিলেমিশে একসঙ্গে থাকবার কথা বলেছিলেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি সকলে মিলে থাকবে। যেহেতু গান্ধীজি এই কথাটা বলেছিলেন, সেজন্যই গোড়া হিন্দুত্ববাদীতে, উগ্র হিন্দুত্ববাদীতে তার উপরে একটা রোষ জন্মায় এবং তারই ফলশ্রুতিতে আমাদের হারাতে হতো। তিনি মারা যাওয়ার পর সে প্রথম প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করা হয়েছিল আজকে কী বলবেন। গান্ধীজি তো চলে গেলেন। জওহরলাল নেহরু যেটা বলেছিলেন সেটি আমরা বলি, লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইফ। আমাদের জীবন থেকে জীবনদীপ নিভে গেল। গান্ধীজির আদর্শকে আমরা পাথেয় করবার চেষ্টা করছি, সকলকে এক রাখবার চেষ্টা করছি, কিন্তু ভারতবর্ষের অবস্থা খুব সংকটময়। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবার জন্য ধর্মীয় উন্মাদনা তৈরি করবার চেষ্টা করছেন। গান্ধীজি বলেছিলেন রাজনীতিতে ধর্মীয় অনুপ্রবেশ ঘটলে সেখানে স্বৈরতন্ত্র কায়েম হয়। এটা দেখতে আজকে তিরোধান দিবস, গান্ধীজির তিরোধান দিবস। তা গান্ধীজিকে স্মরণ করে গান্ধীজির আদর্শকে সকলকে এক রাখবার জন্য আমরা চেষ্টা করছি। আজ জলপাইগুড়ি আনন্দ মডেল হাই স্কুল থেকে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বেশ কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হয়। জলপাইগুড়ি আনন্দ মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এই সেন্টার থেকে ডিস্ট্রিবিউট করা হয়। প্রতিটি বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার প্রায় 260টির মতো বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে এই অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয়। আগামী 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই আজ থেকেই উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে উচ্চ মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও তুলে দেওয়া হয় বলে জানা গেছে। আজকে হায়ার সেকেন্ডারির অ্যাডমিটগুলো দেওয়া হচ্ছে, তার সঙ্গে আমরা যে বিভিন্ন সেন্টারের যেগুলো আপনার হায়ার সেকেন্ডারি পরীক্ষার বিভিন্ন সেন্টারের যে কাগজপত্র, তারপর আপনার খাতা দেখার পরীক্ষকদের যে চিঠি, রেজিস্ট্রেশন, এগুলো সব এখান থেকে ক্যাম্প করে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তারা যেসব প্রতিনিধি পাঠাচ্ছেন চিঠি দিয়ে, ফরওয়ার্ডিং লেটার দিয়ে, আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। কতগুলো বিদ্যালয় স্যার? কাউন্সিল থেকে লোক উপস্থিত আছেন, আর আপনি ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কাউন্সিলের মেম্বার হিসাবে এখানে আমি বেদান্ত দত্ত এবং দেবাশিস চক্রবর্তী বাবু, আমরা দুজন উপস্থিত আছি শিক্ষক। কতগুলো স্কুলের কতজনকে অ্যাডমিট দেওয়া হচ্ছে? এখানে আপনার আমাদের যেমন এখানে প্রায় 240-এর কাছাকাছি আমাদের জলপাইগুড়ি স্কুল রয়েছে এবং আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টেরও কিছু স্কুল কিন্তু আমরা অ্যাডমিট এখান থেকে রেজিস্ট্রেশন এগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি, তাদেরটাও আমরা এখান থেকেই দিই। কত সংখ্যক হবে এরকম অ্যাডমিট? এবার অ্যাডমিট বলতে এক একটা স্কুলের এক এক রকম সংখ্যা আসে। হ্যাঁ, এবার ওরকম নির্দিষ্ট কোনো সংখ্যা আমাদেরকে বোর্ড কাউন্সিল পাঠায়নি। এক একটা স্কুলের এক এক রকম সংখ্যায় অ্যাডমিট আসে, তাদের যা ক্যান্ডিডেট
ছাত্রছাত্রীরা কবে পাবে হাতে? ছাত্রছাত্রীরা কবে পাবে এটা বিদ্যালয় বলতে পারবে। যেমন মাধ্যমিকের ক্ষেত্রে মানে আমরা দেখছি যে এর আগে অ্যাডমিট দেওয়া হয়ে গেছে, ছাত্রছাত্রীরা পেয়েও গেছে। আমরা আজকে বিদ্যালয়গুলোর হাতে অ্যাডমিট তুলে দিলাম এবং বিদ্যালয়গুলো ছাত্রছাত্রীদেরকে নোটিশ করে তাদের হাতে অ্যাডমিট তুলে দেবেন। আগামী 16ই ফেব্রুয়ারি থেকে আমাদের সারা রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে, তাই এক্ষেত্রে অ্যাডমিট তো অনেক আগেই দিয়ে দেওয়া বাঞ্ছনীয়। ঠিক আছে, আপনার নাম একটু পরিচয়? আমার নাম হলো বেদান্ত দত্ত, আমি ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য। প্রচণ্ড শীতে নাজেহাল গোটা উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি। তাই সোয়েটার না থাকায় ঠান্ডার ভয়ে স্কুলে আসতে চাইছে না খুদে পড়ুয়ারা। তাই এই সব পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সমাজসেবী ডাক্তার তাপস কুমার দাস। সোয়েটার না থাকায় ঠান্ডার ভয়ে নিয়মিত স্কুলে আসতে চাইছে না পড়ুয়াদের একাংশ। এই খবর পৌঁছায় মেখলিগঞ্জের বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী ডাক্তার তাপস কুমার দাস মহাশয়ের কাছে। খবর পেয়ে তিনি যোগাযোগ করেন জলপাইগুড়ি হাই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। এরপর তিনি যোগাযোগ করেন স্বেচ্ছাসেবী সংগঠন হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের জলপাইগুড়ি শাখার সাথে। তারপর তিনি নতুন সোয়েটার এবং চকলেট নিয়ে স্কুল ছাত্রদের মাঝে হাজির হন। স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে পড়ুয়াদের হাতে তিনি সেই সোয়েটার ও চকলেট তুলে দেন। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সাজো সাজো রব ছিল স্কুল জুড়ে। চিকিৎসক সহ অতিথিদের স্বাগত জানাতে ত্রুটি ছিল না কিছুই। উদ্বোধনী সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। নিজের বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার তাপস দাস জানান, দারিদ্রতা থেকে বেরিয়ে আসার একমাত্র পথই হলো বই। তাই ছাত্রদের ভালো করে লেখাপড়া করার উৎসাহ দেন তিনি। ডাক্তার তাপস কুমার দাস জানান, স্কুল ছাত্রদের অবস্থা দেখে নিজের পুরনো দিনের কষ্টের কথা মনে পড়ে যাচ্ছিল। তাই হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগে এই আয়োজন করেন তিনি। বিদ্যালয়ে আপনাদের মাধ্যমে আমি খবর পেলাম যে এদের শীত বস্ত্রের অভাব, মানে সোয়েটারের অভাব আছে, যার জন্য অনেকে স্কুলে ড্রপ আউট হচ্ছে এবং এরা জ্বর সর্দি কাশিতে ভুগছে। সেই জন্য আমি আজকে আসলাম হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের সহযোগিতায় এই সমস্ত বাচ্চাদেরকে চকলেট এবং তার সঙ্গে মুখমিষ্টি হিসেবে চকলেট দেওয়া হলো এবং তাদের সোয়েটার দেওয়া হলো। এই সোয়েটারগুলো পরে তারা স্কুলে আসবে এবং ড্রপ আউটটা হবে না, এইটা আমি মনে করছি। আজকের এই যে অনুষ্ঠান, এটা হচ্ছে ধর এখানে যেহেতু পিছিয়ে পড়া গরিব পরিবারের বাচ্চারা এই স্কুলে আসছে, আমি তাদেরকে বলছি যে তোমরা সবাই পরামর্শ করো। মানে আমি যে আজকে এখানে ডাক্তার হয়েছে এবং সুপারিনটেন্ডেন্ট হয়েছে মেখলিগঞ্জ সাব ডিভিশন হাসপাতালে কুচবিহারে, আমি গরিব পরিবার থেকে উঠে এসেছি। খুব মানে আর্থিক অসচ্ছলতার অভাবের মধ্যে দিয়েই কিন্তু মানুষ হয়েছে, পড়াশোনাটা করা হয়েছে, বাবা মাকে কষ্ট করে মানুষ করেছে। এবং আমি সেই জন্য এখন যারা গরিব বাচ্চা আছে, গরিব মানুষ আছে, পিছিয়ে পড়া, তাদের পাশে আমি সবসময় দাঁড়ানোর চেষ্টা করি থাকি। এটা আমার একটা উদ্যোগ। আমি ছাত্রদেরকে বললাম যে এই তোমরা আজকে তোমাদের লড়াই করার সময় তোমরা যদি বই ধরো, বই পড়লেই কিন্তু তোমরা অনেক বড় জায়গায় যাবে, মানে বড় হয়ে চাকরি বাকরি করবে, তাহলে তোমাদের জীবনে মান উন্নয়ন ঘটবে। শুধু মানে পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে তা না, তোমরা বড় মানুষও যাতে হও। তোমরা যখন বড় হয়ে যাবে, আশেপাশের যারা মানে পিছিয়ে পড়া মানুষ আছে, বাচ্চা আছে, তাদেরকে উন্নয়ন করবে, তাহলে কিন্তু দেশ পুরোটাই, সমাজটা এগিয়ে যাবে। শুধু নিজে এগিয়ে যাব আর সবাই পেছনে ফিরে মানে পেছনে থাকবে, এটা ঠিক না। এই বার্তাটি আমি ছাত্রদেরকে দিতে চাইছি। বিনামূল্যে বই দিচ্ছে, সেখানে শুধু সোয়েটারটাই বাকি থাকছে। সোয়েটারটা দিলে শীতে এভাবে কষ্ট পেত না আর কি। তো আমরা চেষ্টা করব, অবশ্যই আমরা শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, যাতে আগামী দিনে এই সোয়েটারটাও সরকার থেকে দেওয়া হয়। শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে মুখে কালি মাখিয়ে জলপাইগুড়িতে বিক্ষোভ আন্দোলনে সামিল কংগ্রেস। রাহুল গান্ধীকে কদর্য ভাষায় আক্রমণের প্রতিবাদে জলপাইগুড়ি থানা মোড়ে মঙ্গলবার শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন শুভেন্দু অধিকারীর ফটোতে জুতোর মালা পরিয়ে এবং মুখে কালি মাখিয়ে ধিক্কার জানানো হয় কংগ্রেসের তরফে। এরপরে পায়ে হেঁটে থানার গেটের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভও করা হয়। প্রায় 30 মিনিট চলে এই কর্মসূচি। শুভেন্দু অধিকারী তথা বিজেপির বিরুদ্ধে এই বিক্ষোভ বলে জানান জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি। অম্লান মুন্সির কথায়, দেশের জন্য রাহুলের পরিবার নিজেদের জীবন দিয়েছেন। সেই পরিবারের সদস্য রাহুল গান্ধীকে অপমানজনক কথা বলেছেন শুভেন্দু।
তাই রাজ্য সরকার তার এই অপরাধে সুমোটো কেসে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করুক। সেটা যদি না হয় তাহলে বুঝতে হবে রাজ্য এবং কেন্দ্র একই, শুধু লোক দেখানোর জন্য ঝান্ডা আলাদা। শুভেন্দুর এই অপব্যবহারের জন্য আজ তারা পথে নেমেছেন। তাদের এই আন্দোলন চলবে বলে জানান তিনি। গত পরশুদিন শুভেন্দু অধিকারী আমাদের শহরের বুকে দিয়ে যে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী গিয়েছিলেন, তাকে জলপাইগুড়ি মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, যেভাবে স্বাগত জানিয়েছে, সেটাতে আতঙ্কিত হয়ে কালকে শুভেন্দু অধিকারী কদর্য ভাষায় আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করেছে। এই কদর্য ভাষা বাংলা পছন্দ করে না। উনি কাকে আক্রমণ করেছেন? যার বাবা দেশের জন্য শহীদ হয়েছেন। উনি কাকে আক্রমণ করেছেন? যার ঠাকুমা দেশের জন্য শহীদ হয়েছেন। 1941 সালে ওনার বাবার জন্ম হয়েছিল। ওনার বাবা দেশের প্রতি কী কর্তব্য পালন করেছেন সেটা শুভেন্দু অধিকারীকে বলতে বলুন। রথে রামও হয়, রথে রাম ছাগলও হয়। রাম ছাগলগুলো বিজেপির ওই রামের পিছনে লুকানোর চেষ্টা করছে। তাই এই শুভেন্দু অধিকারীর মতো রাম ছাগলদের আজকে টাউন ব্লক কংগ্রেসের সভাপতি হিসেবে আমি অম্লান মুছে বলে দিতে চাই যে জলপাইগুড়িতে যেদিন আপনি আসবেন, আমাদের প্রিয় নেতাকে আপনার গালিগালাজ করার জবাব আমরা আপনার মুখে কালি ছুঁড়ে দিব। আপনাকে আজকে ফটোতে জুতো দিয়েছি, সেদিন আপনার গলায় জুতো পরিয়ে দেবো। আমরা জলপাইগুড়ির মানুষ এই অশুভ রাজনীতি পছন্দ করে না। আর আপনি যদি পছন্দ করেন যে ভাষা, সে ভাষাতেই আপনাকে বলছি, যদি ক্ষমতা থাকে জলপাইগুড়ির বুকে আসুন, কালকে আসুন, পরশু দিন আসুন, আপনার মুখে আমরা কালি দেব, আপনার গলায় জুতোর মালা পরিয়ে দেবো। এটা কংগ্রেসের চ্যালেঞ্জ। আজকে ওনার ফটোতে আমরা জুতোর মালা এবং কালি ছিটিয়ে প্রতিবাদ করলাম। এই প্রতিবাদ বাংলা পছন্দ করে না, তবু করলাম, কারণ শুভেন্দু অধিকারী যে ভাষা বোঝে, বিজেপি যে ভাষা বোঝে, RSS যে ভাষা বোঝে, সেই ভাষাতেই ওনাদের উত্তর দিতে হবে। সেই ভাষাতে আজকে ওনাদের উত্তর দিতে পারছে না তৃণমূল কংগ্রেস। তার জন্যই আজকে বাংলায় বিজেপির এত বারবারন্ত। আজকে এই ভাষায় যদি তৃণমূল এদের জবাব দিতে পারত, তাহলে এই বাংলার বুক থেকে এই বিজেপি নামক শুভেন্দু অধিকারীদের মতন নোংরা রাজনীতির জনক যারা, তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যেত। কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো ময়নাগুড়িতে। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এবং জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ময়নাগুড়িতে। এদিন ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় ভবন থেকে মিছিল শুরু হয়ে গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে। পরে নতুন বাজার হয়ে পুনরায় দলীয় ভবনে এসে এই মিছিলের সমাপ্তি হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী নূরজাহান বেগম, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ জেলার বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি এবং সংগঠনের নেত্রীরা। মূলত কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা, 100 দিনের কাজের টাকা আটকে রাখা থেকে অন্যান্য প্রকল্পের টাকা আটকে রাখা এবং মহিলাদের অসম্মানের অভিযোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন। এদিন জেলা মহিলা নেতৃত্ব কালো শাড়ি পরে প্রতিবাদে শামিল হন। আজকে আমাদের জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে 30 জানুয়ারি, এই 30 জানুয়ারি আমাদের রাজ্যের যে সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া উনি নির্দেশ দিয়েছেন আমাদের যে রাজ্যে মোট 35টি সাংগঠনিক জেলা, সেই 35টি সাংগঠনিক জেলায় আজকে বেলা 1টার সময় মহাত্মা গান্ধীর যে আজকে যে মৃত্যু দিবস, তার মৃত্যু দিবসকে আমরা মাল্যদান করে আমরা মিছিলের প্রতিবাদ সভা আমরা করব। এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে আমাদের যে দেশের যে কেন্দ্রীয় যে সরকার, মোদী সরকার, উনি মহিলাদেরকে যেভাবে ওনাদের কেন্দ্রীয় যে রাজ্যগুলো কেন্দ্রে মোদীর বিজেপি শাসিত, সেখানে মহিলাদের অসম্মান করা হয়। আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের রাজ্য, এখানে মহিলাদের সম্মান করা হয়। মহিলাদের এই সম্মান এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের যে অসম্মান করা হয়, সেই ক্ষেত্রে আমাদের 100 দিনের কাজের যে বকেয়া টাকার বিলটি এখনও আমরা পাইনি, যেটা মাননীয় নেত্রী আমাদের কালকেও বলে গেছেন যে ওনার যে প্রশাসনিক সভায় বলেছিলেন, সেই সঙ্গে আমার আবাস যোজনার যে ঘরের টাকাগুলো সেগুলোও বঞ্চিত করে রেখেছে। এবং জেলা পরিষদের যে বিভিন্ন ফান্ড, BRGF থেকে শুরু করে ISGP ফান্ড থেকে শুরু করে আমাদের যে বর্ডার এলাকা উন্নয়ন তহবিল থেকে শুরু করে সমস্ত ফান্ড ওনারা বন্ধ করে রেখে। মূলত আমাদের ময়নাগুড়িতে আমাদের এটা খুব ভালো যে আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল মহিলা কংগ্রেস
তাদের যে জেলার মিছিল, প্রতিবাদ মিছিল, সেটা ময়নাগুড়ি শহরের বুকে করছে। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রাজ্যের সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এই মিছিলটি হচ্ছে। এই মিছিলে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন মহিলারা এসছে, আমাদের ময়নাগুড়ির মহিলারাও সামিল হয়েছে। কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, আজকে আমাদের আবাস যোজনার টাকা থেকে শুরু করে আমাদের 100 দিনের টাকা থেকে শুরু করে বিভিন্ন স্কিমের টাকা যেভাবে আটকে বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে, বাংলার মানুষের আজকে যেভাবে আর্থিক ক্ষতি তারা করছেন, সেই কারণেই আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। ইতিমধ্যেই আমাদের এখানে উপস্থিত হয়েছেন জেলার সভানেত্রী মাননীয়া নূরজাহান বেগম মহাশয়া, সভাধিপতি আমাদের এসছেন, সভাধিপতি, সহকারী সভাপতি থেকে শুরু করে বিভিন্ন যে পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতিরা আছেন, তারা মহিলা প্রধান থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে সকলেই ইতিমধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং খানিকক্ষণ বাদে আমাদের জেলার সভানেত্রী মহুয়া গোপ মহাশয়, তিনিও যেহেতু একজন মহিলা, তিনিও এই মিছিলে আসবেন এবং সকলে মিলে এই প্রতিবাদ আজকে শুরু করা হচ্ছে। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী 1 তারিখ পর্যন্ত তিনি দেখবেন, 2 তারিখ থেকে দুর্বার আন্দোলন সংগঠিত হবে। আগামী দিনে আমরাও ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস তথা জলপাইগুড়ি জেলা দুর্বার আন্দোলনে সামিল হব, যাতে কেন্দ্রের এই বঞ্চনা বন্ধ হয় এবং আমাদের বাংলার মানুষ যাতে বঞ্চিত না হয়, সেই কারণেই আমাদের তৃণমূল কংগ্রেসের এবং মহিলা তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি। 2023 সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন উত্তরের মন চ্যানেলের কেবল অপারেটর বাপ্পা ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 42 বছর। জলপাইগুড়ি 19 নম্বর ওয়ার্ড নিউটনপাড়া এলাকার বাসিন্দা উত্তরের মন চ্যানেলের কেবল অপারেটর বাপ্পা ঘোষ গত বছর আজকের দিনে অর্থাৎ 30শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 42 বছর। পরিবারে রেখে যান মা, ভাই, স্ত্রী ও তার একমাত্র কন্যা সন্তানকে। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে করলা ভ্যালি চা বাগানের 120 জন দুস্থ শিশুদের হাতে বস্ত্র সহ কম্বল বিতরণের পাশাপাশি তাদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে নিউটন পাড়ার ঘোষ পরিবার। এই দিনটিতে উত্তরের মনের সমস্ত সদস্যদের পক্ষ থেকে তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। মানুষ ও বন্যপ্রাণ সংঘাত এড়াতে পশু কল্যাণ পক্ষ শুরু হয়েছে 14 জানুয়ারি থেকে, চলল 30শে জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এই পশু কল্যাণ পক্ষ শুরু হয়েছে সারা রাজ্যব্যাপী। মঙ্গলবার জলপাইগুড়ি ফণীন্দ্রদেব উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের অনুষ্ঠানে ছাত্রদের মধ্যে গৃহপালিত পশু ও বন্যপ্রাণ নিয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়।
গৃহপালিত ও বন্য প্রাণীদের আচরণ, গতিবিধি সবকিছু নিয়ে আলোচনা করেন প্রাণী সম্পদ বিভাগের আধিকারিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃত্বরা। এ বিষয়ে জলপাইগুড়ি প্রাণী সম্পদ বিভাগের ডেপুটি ডিরেক্টর ডক্টর নবনীত কৌর জানান, 2023-24 বর্ষ অনুযায়ী পশু কল্যাণ পক্ষ নামে এক বিশেষ কর্মসূচি চলছে। আজ 30শে জানুয়ারি এর শেষ দিন। বন্যপ্রাণী ও গৃহপালিত পশুদের রক্ষা ও আচরণ নিয়ে ছাত্রদের অবগত করা হচ্ছে, যাতে তারা নিজেরাও পশুদের আক্রমণ করা থেকে দূরে থাকে এবং অন্যান্যদের এই কাজ থেকে বিরত রাখে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডাক্তার রাজেশ্বর সিং, প্রাণী শল্য চিকিৎসক ডাক্তার শ্বেতা মণ্ডল, ডক্টর রাজা রাউত, ডক্টর গৌতম ঘোষ, মানস বন্ধু মজুমদার সহ অন্যান্যরা। এটা আমাদের আজকে ফর্টনাইট হচ্ছে অ্যানিমাল ওয়েলফেয়ারের উপরে, যেটা হচ্ছে পশুপালন পক্ষ, অ্যান্ড দিস ইজ ফর দ্য ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24। সো আমার সাথে আছেন মিস্টার মানস বন্ধু মজুমদার, উনি স্কুলে আছেন। আজকে আমরা 50টা বাচ্চাকে নিয়ে এই প্রোগ্রামটা করছি। ওদের একটু নলেজ দেওয়া হচ্ছে এই ব্যাপারে যে পশুকে মারবে না, অ্যাকচুয়ালি পশুর এগেনস্টে কোনো যাতে কোনো বাজে অ্যাক্টিভিটিস না করে। দিস ইজ বেসিক্যালি ওয়াইল্ড লাইফের উপরে হচ্ছে, কিন্তু আমরা এটা ডোমেস্টিকদেরও ওদের বোঝাচ্ছি যে ওরা কোনো ক্ষতি করবে না, কেয়ার করবে, দে শুড বি গুড টু দ্য অ্যানিমালস। কেন কুকুর কামড়ায়, ওকে যতক্ষণ কেউ না মারে তখনই তো কামড়ায়। তো যাতে এই বাচ্চারা শিখে আরও আগে বোঝাতে পারে বাচ্চাদের, এইটা নিয়ে আজকে আমরা বসেছি ওদের সাথে। আর আমাদের এখন সেমিনার চলছে, আর প্রত্যেক বছর এটা হয়, আমরা এভরি ইয়ার করি, বিভিন্ন স্কুলে গিয়ে করি, যাতে আমাদের বাচ্চাদের নলেজটা ইম্পার্ট। কবে থেকে শুরু হচ্ছে? আজকে তো হ্যাঁ, এটা আমরা এটা ফর্টনাইট যেহেতু, তো এটা হচ্ছে 14 থেকে 30 অবধি থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় অবজার্ভ করা হচ্ছে, পালন করা হচ্ছে। আমাদেরটা হচ্ছে আজকে 30 তারিখে চুজ করা হয়েছে, এই দিনটা আমরা করছি। এটা ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে। আমি ডক্টর নবনীত কৌর, আমি এখানে ডেপুটি ডিরেক্টর এআরডি অ্যান্ড পিও জলপাইগুড়িতে আছি। আসলে জেলা প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্র তরফ থেকে গত 14 তারিখ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত এই এক পক্ষকাল জুড়ে তাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের প্রতি বছরই হয়, এবছরও হচ্ছে। সেজন্য সেটাকে মাথায় রেখে আজকে 30 তারিখ তারা আমাদের ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন স্কুলের বাচ্চাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করেছেন। তো যদিও আমাদের আজকে স্কুল স্পোর্টস রয়েছে, তারপরেও আজকে হায়ার সেকেন্ডারির ক্যাম্পের একটা চাপ রয়েছে। তৎসত্ত্বেও আমরা আজকের এই যে মানুষ বন্যপ্রাণ সংঘাত, এই বিষয়টা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সেনসিটিভ আজকের দিনে দাঁড়িয়ে, সেজন্য আমাদের গোটা 50 বাচ্চাদেরকে আমরা একটু বড় যারা, তাদেরকে নিয়ে আজকের এই সেমিনারের অংশগ্রহণ করেছি। আমরা আমাদের স্মার্ট ক্লাসরুমে এই প্রোগ্রামটা চলছে। আমাদের এখানকার একজন প্রথিতযশা ভেটেরিনারি ডক্টর শ্বেতা মণ্ডল, যিনি জেলার আবার বন্যপ্রাণ বিষয়গুলো দেখেন, তিনি আজকে এই সেমিনারটাকে থ্রু করছেন। তো বাচ্চাদের আমি আশা করি সেন্সিটাইজ করার ব্যাপারটা খুব সুন্দরভাবে তারা করছেন এবং করতে পারবেন, এবং বাচ্চারা এখান থেকে অনেক উপকৃত হবে। আগামী দিনে আমাদের মানুষ বন্যপ্রাণ সংঘাত কমাবার ক্ষেত্রে তারা একটা মুখ্য ভূমিকা নিতে পারবে এই বিষয়ে। তো আমি মানস বন্ধু মজুমদার, এই ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের একজন কর্মী, সাথে আমি তিস্তা নামক একটি ট্রাস্ট, তারও সংগঠন যারা বন্যপ্রাণ নিয়ে কাজকর্ম করে। 100 বছরের জন্য একটি গাছকে গ্রেপ্তার করলো নাগরাকাটার একটি রিসর্ট। আশ্চর্যজনক মনে হলেও এমন ঘটনা ঘটিয়েছেন আপার কলাবাড়ি বস্তিতে অবস্থিত এই রিসর্ট কর্তৃপক্ষ। এর মাধ্যমে আখেরে গাছকে সুরক্ষিত রেখে পরিবেশ সচেতনতার বার্তাই দেওয়া হচ্ছে। এমন নজিরবিহীন উদ্যোগের প্রশংসা করেছেন পরিবেশ প্রেমীরাও। রিসর্টের কর্ণধার শেখ জিয়াউর রহমান জানিয়েছেন, দুটো কারণে এই গাছ গ্রেপ্তার করা হয়েছে। প্রথমত, ধৃত গাছটি বেড়ে ওঠার কারণে পাশে লাগানো একটি গাছ মরে গেছে। মানুষ যদি মানুষকে হত্যা করে তবে অপরাধীর যেমন সাজা হয়, ঠিক তেমনি এই গাছটিকেও সাজা দেওয়া হলো। এর মাধ্যমে আসলে মানুষের কাছে বার্তা প্রদান, কেউ কখনো অপরাধ করবেন না। দ্বিতীয় কারণটি হলো গাছের প্রয়োজন সমাজের কাছে বোঝানো। গাছ কাটলে মানুষের শাস্তি যে এমন গ্রেপ্তারি হতে পারে, সেই বার্তাও দেওয়া হয়। হঠাৎ এই পরিকল্পনা মাথায় আসলো কেন? এই প্রশ্নের উত্তরে রিসর্টের পরিচালকরা জানিয়েছেন, এর পেছনে ইতিহাস জড়িয়ে আছে।
ইংরেজ আমলে নিজের বাংলোর দিকে একটি গাছের ডালপালা এগিয়ে আসা শুরু হওয়ায় এক ব্রিটিশ পুলিশ সেই গাছকে 100 বছরের জন্য গ্রেপ্তার করেছিলেন। স্থানীয়রা মনে করেন ব্রিটিশদের হাতে এলাকার মানুষের পরাধীনতার একটি প্রতীক এই গাছ। স্বাধীনতার পর দেশ বিভাজন হলে সেই গাছটি বর্তমানে রয়েছে পাকিস্তানের ভূখণ্ড পেশোয়ারে। 125 বছর ধরে গ্রেপ্তার হওয়া অবস্থাতেই রয়েছে গাছটি। এদিন যে গাছকে রিসর্টটি গ্রেপ্তার করেছে সেটির দেখভাল ও পরিচর্যার তারা কোনো ত্রুটি রাখবেন না বলেই জানিয়েছেন। যদি রিসর্টের মালিকানা কখনো হস্তান্তর হয় তখন যাতে নয়া পরিচালকরা গাছের যত্ন আত্মের কাজটিকে চালিয়ে যান সেই শর্তও রাখা হবে। অ্যাকচুয়ালি এখানে একটি গাছকে অ্যারেস্ট করা হলো, কারণ এই গাছটি আমাদের যে কেনা গাছটা ছিল এখানে বসানো ছিল, সেই গাছটাকে হত্যা করে অপ্রত্যাশিতভাবে এই জায়গায় এসেছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ যদি মানুষকে মারে তার তো সাজা হয়, কিন্তু একটা গাছ যদি গাছকে মারে তার কি সাজা হতে পারে? সেই হিসেবে আমরা চিন্তা করে দেখলাম যে এই গাছটার একটাই সাজা হতে পারে, এটা 100 বছরের জন্য একে বন্দি করা হলো, যাতে একে 100 বছর বাঁচতে হবে। কারা অ্যারেস্ট করলো? এটা ডুয়ার্স এফসি পুলিশ স্টেশন দ্বারা অ্যারেস্ট করা হলো। তাদের কি অথরিটি আছে এই গাছকে অ্যারেস্ট করার? এখন অথরিটি আছে কিনা জানি না, যেহেতু এটা মানে প্রাইভেট প্রপার্টি, সেই হিসেবে আমরা প্রাইভেটভাবেই একটা পুলিশ রেডি করে এবং থানা রেডি করে যেটাকে অ্যারেস্ট করা হলো। একটা হিস্টোরিক্যাল এভিডেন্স হিসাবে করতে চাচ্ছেন নাকি এটাকে? হিস্টোরিক্যাল এভিডেন্স বলে এর আগে আনুমানিক 100 বছর আগে এক ইংরেজ অফিসার একটা গাছকে অ্যারেস্ট করেছিল এবং সেখানে বলা হয়েছিল যে এই গাছটা নাকি তার বাংলোর দিকে এগিয়ে আসছে। অ্যাকচুয়াল বলা হয়েছিল যে ইন্ডিয়ানরা যদি ওই ইংরেজ অফিসারের দিকে এগোয় বা বাংলোর দিকে এগোয় তাদেরকে এইভাবে বাধা হবে। পরবর্তী দেশ স্বাধীন হওয়ার পর সেটা পাকিস্তানে পড়ে যায় এবং সেটা পাকিস্তানে এখনো পর্যন্ত বন্দী রয়েছে গাছটা। তাহলে এই গাছটার পরবর্তী পরিচর্যা বা দেখভাল কিরকম ভাবে? যতদিন আমাদের হাতে ম্যানেজমেন্ট রয়েছে বা আমরা রয়েছি ততদিন আমরা এটাকে দেখভাল বা পরিচর্যা করব এবং রাখবো, এবং পরবর্তী জেনারেশন যারা আসবেন, যারা দেখাশোনা করবেন, তারাই ওই 100 বছর যে নির্ধারিত করা হয়েছে সেই টাইমে এটাকে মুক্তি করবে। হঠাৎ করে এই কনসেপ্টটা আপনার কি করে আসলো? এই কনসেপ্টটা হচ্ছে একটা যদি গাছকে হত্যা করে তাহলে তার সাজা কি হবে, এটা একটা কনসেপ্ট। সেকেন্ড, গাছ আমাদের পৃথিবীতে খুবই প্রয়োজন এবং গাছকে যাতে না কাটে, ঠিক আছে, কেউ যদি গাছকে কাটে তার সাজা কি হতে পারে, ঠিক আছে, সেই হিসেবেই কিন্তু এই কনসেপ্টটা নিয়ে আসা। আমার নাম শেখ জিয়াউর রহমান, আমি ডুয়ার্স ফার্ম সিटी কর্ণধর। नहीं पहले तो ऐसा पेड़ को अरेस्ट एक बार से तो हंसने वाला चीज़ हो जाता है कि पेड़ को अरेस्ट कैसे कर सकते हैं। एक बार सुना था, पढ़े भी थे कि चिपको मूवमेंट जैसे निकला था, चिपको चिपक जाता था, उसी तरह का एक कॉन्सेप्ट लगा हमको कि अरेस्ट किया है, पेड़ को अब इन्वायरमेंट को बचाना है, इकोसिस्टम को बैलेंस रखना है, तो पेड़ लगाना एफोरेस्टेशन अच्छा है, डिफोरेस्टेशन से तो हमको वो लगता है। तो अरेस्ट करना, पेड़ को अरेस्ट करके रखना अच्छा लगा हमको। नया कॉन्सेप्ट है, गुड वन। आपका नाम? मेरा नाम विवेक सार्की। कहाँ से आया? मैं मेडली मूर्ति सर्दी लाइन का हूँ। क्या घूमने आया उल्टा? जी हाँ, मैं फैमिली के साथ थोड़ा घूमने आया हूँ। कैसे लगा? अभी तो आए एंट्री लिए, अभी थोड़ा एक्सप्लोर करेंगे, अंदर देखेंगे। বিদ্যুতের সংযোগ দিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের গারখুড়া এলাকায়। মৃত যুবকের নাম সুব্রত রায়, তার বয়স 29 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নোনাই নদীতে কয়েকজন বন্ধু মিলে পার্শ্ববর্তী মুরগির ফার্ম থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তারা। আচমকাই বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হয় সুব্রত। বিষয়টি দেখতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের এমন মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। আমি যেটা শুনলাম আর কি, আমাদের ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গারকুটা গ্রামে একটি ছেলে নোনাই নদীতে ইলেকট্রিক শর্টের মাধ্যমে মাছ মারতে গিয়ে তার প্রাণ গেল আর কি। এটা খুবই দুঃখজনক, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু এই বিষয়ে অ্যাকচুয়ালি লোকাল প্রশাসন যেমন উদাসীন, অপরদিকে ফরেস্ট ডিপার্টমেন্ট তারাও কোনো রকম হস্তক্ষেপ করে না এই বিষয়ে। হ্যাঁ, তার জন্য আজকে একটা লোকাল প্রাণ অকালে যেতে হলো। এই বিষয়ে কোনো রকম সচেতনতা নেই, কোনো রকম কোনো কিছু নেই, এই আর কি, এই তো পরিস্থিতি আর কি। যে অবাধে ইলেকট্রিক এবং ব্যাটারি চালিত ইনভার্টার দিয়ে যে মাছ মারা হচ্ছে সেটা বাস্তুতন্ত্রেও ক্ষতি। এখানকার লোকাল প্রশাসনের মদতেই এইসব কাজকর্ম চলে থাকে।
আমি প্রশাসনকে বলবো এর জন্য দায়ী প্রশাসন। আজকে তরতাজা একটা প্রাণ চলে গেল গারখুটাতে, সে দুঃখেরজনক। এর দায়ী কে নেবে? এখানকার লোকাল প্রশাসন না অন্য কেউ? সেটাই আমার বলার। ভিন রাজ্যে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ চা বাগানের এক যুবক। চা বাগানে কাজ নেই, তাই সুদূর গুজরাট রাজ্যের সুরাটে কাজের সন্ধানে গিয়েছিলেন ওই যুবক। এক বেসরকারি সংস্থার দারোয়ানের কাজ পেয়েছিলেন তিনি। বছর খানেক কাজের পর বার্ষিক ছুটিতে বরোদা থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন সে। পথমধ্যে নিখোঁজ হয়ে যায়। ট্রেনের মধ্যে পাওয়া যায় তার ব্যাগপত্র। মাসখানেক খোঁজাখুঁজির পর যুবকের স্ত্রী এবং দিদি মাল থানার দ্বারস্থ হয়েছেন। ডুয়ার্সের মাল ব্লকের কুমলাই চা বাগানের বাসিন্দা পুনম ওরাও এর মাল থানায় করা এজাহার সূত্রে জানা গেছে, পুনম ওরাও এর স্বামী বান্দে ওরাও কর্মসূত্রে গুজরাটের সুরাট শহরে গিয়েছিলেন। সেখানে এক বেসরকারি সংস্থায় কাজ করতেন। গত 29শে ডিসেম্বর কবিগুরু এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন তিনি। গত 6 জানুয়ারি উড়িষ্যা রাজ্যের চক্রধরপুর স্টেশনের জিআরপি মারফত ফোনে জানতে পারেন যে তার স্বামীর ব্যাগপত্র ট্রেন থেকে পাওয়া গেছে, কিন্তু স্বামী নিখোঁজ। পরে চক্রধরপুর স্টেশনে গিয়ে স্বামীর ব্যাগপত্র পান বাড়ির লোকজন। এরপর বরোদা স্টেশনে গিয়ে সিসি ক্যামেরা চেক করে দেখতে পেয়েছেন যে তার স্বামী টিকিট কেটে ট্রেনে উঠেছেন। পরে গত 3 সপ্তাহ তন্ন তন্ন করে খুঁজে স্বামীকে পাওয়া যায়নি। পুনম ওরাও জানান, বিষয়টি পুলিশে ডায়েরি করা হয়েছে। এ নিয়ে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। मेरा भाई जिसका नाम बंदे उरांव है, वो बीते 1 महीना 29 तारीख से मिसिंग है। वो काम करने गया था गुजरात स्टेट में मोरा बोल के एक जगह का नाम है, जहाँ पे शिवा कैटरिंग होटल है। वहाँ पे शिवा कैटरिंग के अंदर वो स्टाफ था, काम कर रहा था। और बीते 29 दिसंबर को वो वहाँ से निकला घर आने के लिए, और उसी दिन से वो मिसिंग है। तो वहाँ के दोस्तों से हम लोगों ने पूछताछ किया तो बोला कि 29 तारीख को सुबह 4 बजे ही वो यहाँ से निकल चुका है। और बड़ोदरा जो हम लोग का भैया सब गए थे बड़ोदरा स्टेशन में, सीसी फुटेज चेक किया तो वो टिकट काटने का समय वहाँ पे मिला, उसका टिकट भी मिला। और राउरकेला स्टेशन से थोड़ा आगे चक्रधरपुर स्टेशन में उसका बैग मिला। 31 तारीख को 1 बजे रात को वहाँ का जिस ट्रेन से वो आ रहा था कभी गुरु एक्सप्रेस, तो टीटी बैग को देखा, फिर सर्च किया बैग को सर्च किया। उसके बाद आरपीएफ को आरपीएफ को दे दिया। फिर आरपीएफ वहाँ चक्रधरपुर स्टेशन में वो बैग को सबमिट किया। फिर वहाँ से हम लोग को 6 तारीख को फ़ोन आता है कि बंदे उरांव का बैग यहाँ चक्रधरपुर स्टेशन में मिला है। बैग में उसका सब सामान है, टिकट से लेकर उसका पर्स, ATM, उसका आधार, वोटर ID, अकाउंट, उसका कपड़ा, सब कुछ बैग में है। बस आदमी तो मिसिंग है। आज 1 महीना हो गया 29 तारीख, आज तक भी मेरा भाई अभी तक घर वापस नहीं आया है। इसलिए हम लोग थाना में कंप्लेंट किया, और वहाँ न्यूमाल GRPS थाना स्टेशन में भी कंप्लेंट किया है, लेकिन अभी वो 4 साल से काम करता था। শুরু হয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় 51 ফিটের সরস্বতী প্রতিমা তৈরির কাজ। স্টুডেন্ট অফ জলপাইগুড়ির উদ্যোগে জলপাইগুড়িতে এইবার প্রথম 51 ফিটের সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। এখন চলছে কাঠামো তৈরির কাজ। জলপাইগুড়ির গোমস্তপাড়া 73 মোড় সংলগ্ন এলাকায় চলছে এই বড় মাপের সরস্বতী প্রতিমা তৈরির কাজ। এটি বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী প্রতিমা, যা আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত প্রতিমার অনুকরণে তৈরি হচ্ছে। মূর্তিতে রয়েছে 4টি হাত। এই মূর্তি 2013 সালে ইন্দোনেশিয়া আমেরিকাকে সম্প্রীতির প্রতীক হিসেবে উপহার দেয়। আয়োজকদের তরফে জানানো হয়েছে, জেলা ছাত্র সমাজের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলাকে ভারতের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তৈরি করে দেশের মধ্যে তুলে ধরা। পুজোর পাশাপাশি নানান চমক থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মূর্তিরই কাজ হচ্ছে, মাটির মূর্তি হয়, ছোট মূর্তি হয়, সেখানে এরা উদ্যোগ নিয়েছে বড় মোটামুটি 51 ফিট মূর্তি বানাবে। হ্যাঁ, ওটা দিয়ে মূর্তি। কতদিন দিয়ে কাজ করছে? মোটামুটি 20-25 দিন হলো কাজ করছে। কাজ কতটা এগিয়ে? মোটামুটি অনেকটা এগিয়ে এসছে। কীভাবে করবেন টাকচারটা? এইসব বাঁশেরই টাকচার করতে হবে, আর সব পোয়ালের কাজ হবে বা পাটকাঠির কাজ হবে। এগুলো দিয়ে সুতলি
রশি বাঁশ এগুলো দিয়ে কাজ আর কি। মোট 51 ফিট। 51 ফিট। এই যে এত বড় কাজ কতদিন পর করছেন? আমি এই তো মোটামুটি কালী পূজা একটা করেছি, এই যে কালী নওয়াপাড়াতে একটা কালী বানিয়েছিলাম, এটা 45 ফিটের, তার থেকে এটা বড়, আরো বড়। কতদিনে শেষ করবেন? মোটামুটি 12 তারিখে শেষ করে দেবো। কত টাকা খরচ হবে প্রায়? মোটামুটি 2 লাখের উপরে আর কি, মূর্তিটা বানাতে আর কি 2 লাখের উপরে খরচ যাচ্ছে আর কি। নাম? আমার নাম বিনয় পাল। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অয়েল ইন্ডিয়া লিমিটেডের মক ড্রিল অনুষ্ঠিত হলো মাল ব্লকে। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় মাল ব্লকের ডামডিমে ভারতীয় সেনার সাপ্লাই কোম্পানির পাশের মাঠে মক ড্রিল করল অয়েল ইন্ডিয়া লিমিটেড। তেল ও গ্যাসের পাইপলাইনে লিকেজ হলে প্রাথমিকভাবে কি করণীয়, কিভাবে দুর্ঘটনা থেকে বাঁচতে হবে, এসব বিষয়ে জনগণকে সচেতন করা হয়। পাইপলাইনে আগুন লাগলে কিভাবে জরুরি অবস্থায় দুর্যোগ মোকাবিলা করতে হয় সেটাও দেখানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক পল্লব বিকাশ মজুমদার, দমকল কেন্দ্রের আধিকারিক বিচিত্র তরফদার, অয়েল ইন্ডিয়া ডেপুটি জেনারেল ম্যানেজার রাজকুমার প্রসাদ, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিমাংশু গুপ্তা, মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ অন্যান্যরা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই মক ড্রিল নিয়ে বেশ উৎসাহ দেখা যায়। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে কালো শাড়ি পরে প্রতিবাদ মিছিল জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির। ছাত্রদের মধ্যে গৃহপালিত পশু ও বন্যপ্রাণ নিয়ে এক সচেতনতামূলক শিবির 14 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।